সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের এই নিউ জিকেতে স্বাগত জানাই। তোমাদের স্পেশাল ক্লাস ইকোনমিতে আজ একটা ক্লাস করাবো, বেসিক অফ ইকোনমিক্স। তোমাদের প্রত্যেক সাবজেক্টের, যেমন ইকোনমিক্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সমস্ত ক্লাসে কনসেপ্ট বেস ক্লাস করানো হবে। পুরো ডিটেলসে ক্লাস হবে, কোনো এমসিকিউ কোশ্চেন হবে না, কোনো তোমার পিওয়াইকিউ হবে না, শুধু ডেসক্রিপটিভ ক্লাস হবে, পুরো কনসেপ্ট বেসিসে ক্লাস হবে। আর সেই ক্লাস করে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারো। একটাই ডেস্টিনেশন হবে, তোমাদের কনসেপ্টে ক্লাস করানো হবে। তারপর এই ক্লাস করে তোমরা যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হতে পারো। যে কোনো কোশ্চেনে তোমাদের কোনো অসুবিধা হবে না, সেটা তোমার এমসিকিউ হোক আর তোমাদের স্টেটমেন্ট বেস কোশ্চেন হোক। এখন বর্তমান যেসব কোশ্চেনগুলো হচ্ছে সব স্টেটমেন্টের ওপর, যদি না তোমরা ডিটেলসে না জানো ফেঁসে যাবে, সত্যি বলছি ফেঁসে যাবে পুরো। তাই তোমরা এই ক্লাসটি করতে থাকো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। অর্থনীতি। অর্থনীতি বা ইকোনমি, ইকোনমিটা কি? কোনো দেশের সমাজ বা এলাকার উৎপাদন, বন্টন ও ভোগের ব্যবস্থা। এটা তো বইয়ের ভাষা, তোমরা সবাই জানো। এটা আমি বিস্তারিত কিছু বলবো না, তবে হ্যাঁ, উৎপাদনটা কি? কোনো জিনিসের তৈরি, যেটা ধরো কোনো চাষি ধান চাষ করছে, সেটাই তার হচ্ছে ধান থেকে ধান চাষ করছে, ধান চাষ করে সেখান থেকে ধান উৎপাদন করছে, সেটাই হচ্ছে উৎপাদন। উৎপাদন আর সেই ধানটা যখন দোকানে যখন যাচ্ছে, তখন সেটা দোকানে যখন ধানটা কলে পেশাই করে যখন সেটা দোকানে কলে পেশাই করে চাল উৎপন্ন হয়ে যখন দোকানে যায়, দোকানে গিয়ে সেটা হচ্ছে বন্টন। সেটা হচ্ছে বন্টন, দোকানে গিয়ে যখন বিক্রি হয়, মানুষ নিয়ে যায়, সেটা মানুষের মধ্যে মানে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তারপর সেই চালটা যখন মানুষ খায়, সেই চালটা যখন মানুষ ভাত করে খায়, তখন সেটা ব্যবহার করছে বা সেটা ভোগ করছে। ওকে, এটাই হচ্ছে তার মূল। এই পুরো বিষয়টাকে বলা হয় ইকোনমি। এই পুরো বিষয়টাকে কি বলা হয়? ইকোনমি। ওকে, আশা করি বুঝতে পেরেছো ইকোনমি কাকে বলে। পুরো অর্থ ব্যবস্থা, পুরো অর্থ ব্যবস্থাকে বলা হয় ইকোনমি। ওকে, আর যদি একটু না, চলো এর থেকে বেশি জানা দরকার নেই। চলো নেক্সট। পুরো অর্থনীতির ব্যবস্থাটা কিভাবে মানুষ তার নিত্য দৈনন্দিন জীবনে তার ভোগের চাহিদাগুলো কিভাবে পূরণ করছে, কিভাবে ব্যবহার করছে, কিভাবে সেই সম্পদের উৎপাদন করছে, সেটাকে বন্টন করছে, সেটাই হচ্ছে অর্থনীতি। অর্থনীতি ভাই পুরো টাকা পয়সা নিয়ে হবে, যেহেতু সবাই এসছি সেই টাকা কামাতেই এসছি। তুমিও যাচ্ছ সেই ক্লাস করাতে তুমি তুমিও পড়ছো, ক্লাস করছো, তুমি সেই এক্সাম দেবে, দুদিন পর বড় বড় গভর্নমেন্ট অফিসার হবে। সেই সবার একটাই লক্ষ্য হচ্ছে পয়সা কামানো। পয়সা ছাড়া দুনিয়ায় কেউ চিনবে না, সোজা কথা। চলো নেক্সট। অর্থনীতির ধারণা বললাম, যেটা যে বিজ্ঞানের যে শাখায় সম্পদের সৃষ্টি, বিতরণ, ব্যবহার, সম্পদটা যেভাবে সৃষ্টি হচ্ছে তার সঙ্গে বিতরণ হচ্ছে, সেটা ব্যবহার করা হচ্ছে, সেটার যেই শাখায় আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে। ইকোনমি হলো একটা গ্রিক শব্দ, যার অর্থ হলো সম্পদের বন্টন। যার অর্থ কি? সম্পদের বন্টন। এটা গ্রিক শব্দ, এটা মনে রাখবে, এটা একবারে এসছিল পরীক্ষাতে। এর অর্থ কি? সম্পদের বন্টন। আর এটা তো কয়েক হাজারবার এসছে, এটাও এসছে, এটাও এসছে। আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। ইনার লেখা বইয়ের নাম হচ্ছে দ্য ওয়েলথ অব নেশন, 1776-এ এটি লেখা হয়েছিল। আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। ওকে, আর ভারতের অর্থনীতির জনক হলো দাদাভাই নরোজি, তার লেখা বইয়ের নাম। এই বইগুলোর নাম অবশ্যই অবশ্যই মনে রাখবি তোমরা, অবশ্যই মনে রাখবি। তার লেখা বই হচ্ছে
প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901 লেখা হয়। তার বিখ্যাত তত্ত্ব হচ্ছে সম্পদ নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি। ওকে, এটা পরীক্ষায় অনেকবার এসছে। তুমি সিজিএসএল বলো, সিজিএল বলো, এমটিএস বলো, তোমার এমনকি ডব্লিউবিসিএসে অনেকবার এই কোশ্চেনটা এসছে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, দেখবে, সেটাতে অবশ্যই পাবে। অবশ্যই আমি এই ক্লাসগুলো করানোর পর আমি যখন ইকোনমিকের ক্লাস পুরো চ্যাপ্টার ওয়াইজ যখন কমপ্লিট হয়ে যাবে ইকোনমিক্সটা, সেই ইকোনমিক্সের ক্লাসের শেষে আমি 2 দিন করাবো, প্রায় 300 থেকে 400 খানি কোশ্চেন করাবো। দেখবে সেখান থেকে কতগুলো কমনটা পাও। ওকে, প্রাচীন অর্থনৈতিক জনক কাকে বলা হয়? কৌটিল্যকে বলা হয় প্রাচীন অর্থনৈতিক জনক। কৌটিল্য, কৌটিল্যের অপর নাম কি গো? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত। ইতিহাসে এর অনেক কিছু একে নিয়ে জানতে পারবে যখন ইতিহাস পড়বে, যেমন মৌর্য সাম্রাজ্য পড়বে। মৌর্য সাম্রাজ্যের ভূমিকা অনেক আছে। ওকে, বিষ্ণুগুপ্ত। আর এর লেখা বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র, ইনি একজন কূটনীতিবিদ ছিলেন। অর্থশাস্ত্র, এর লেখা বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র। আর চলো, এর থেকে এখান থেকে আর তেমন কিছু নেই। তবে হ্যাঁ, এই যে পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই তোমরা খাতায় নোটস করবে, এগুলো রিভিশন করতে থাকবে এবং মক দেওয়ার সময় এগুলো তোমাদের প্রচুর পরিমাণে সাহায্য করবে। তোমরা দেখে নিও। ওকে, ইকোনমিতে সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে কেউ ডিটেলসেই পড়ায়নি, কেউ ডিটেলসে পড়ায়নি। তোমরা ডিটেলসে একবার ক্লাস করো, দেখো, মজা পেলে ভিডিও কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবে। আর কীরকম ক্লাসটা চাই, কীরকম তোমাদের পছন্দ, তোমরা তোমাদের নিজেদের মতামত অবশ্যই জানিও তোমাদের ভিডিওতে। চলো নেক্সট, ইকোনমিক্স আর ইকোনমি দুটো ভাই সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে ইকোনমিক্স আর ইকোনমি দুটো একই। ভাই ইকোনমিক্স হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যেটাতে রুলস রেগুলেশন সমস্ত কিছু লেখা আছে, যা ফর্মুলা সমস্ত কিছু লেখা আছে এই ইকোনমিক্সে, এটা হচ্ছে সাবজেক্ট। আর ইকোনমিটা কি হচ্ছে? সেই সাবজেক্টটা যে, সেই সাবজেক্টের যে রুল রেগুলেশনগুলো আছে, সেই রুলসগুলো যেগুলো রিয়েল ইমপ্লিমেন্ট হচ্ছে, রিয়েল ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন তাকে ইকোনমি বলা হয়। যেমন এই যে রুলসগুলো, ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে, এই যে রুলসগুলো, সেই রুলসগুলো যখন কোনো দেশের ওপর প্রয়োগ করা হয় তখন তাকে ইকোনমি বলা হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল। ওকে, এটা ইকোনমিক্স হচ্ছে থিওরিটিক্যাল আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা মানুষ ব্যবহার করছে এই ইকোনমিটা। যেমন ইন্ডিয়ার উপরে যেসব রুলস রেগুলেশন আছে ইকোনমিকের ওপর, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ওকে, ইকোনমি হচ্ছে রিয়েল বা প্র্যাকটিক্যাল আর ইকোনমিক্স হচ্ছে থিওরিটিক্যাল। ওকে, যেগুলো বইতে আমরা পড়ি সেটা হচ্ছে ইকোনমিক্স, আর যেটা প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে ইকোনমি। ওকে, চলো নেক্সট, ব্যক্তিগত অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো কথার অর্থ কি হচ্ছে? মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা একটা নির্দিষ্ট পরিবারকে, মানে একটা ছোট পরিবারের যে তার আয় ব্যয় সঞ্চয় সমস্ত কিছু, এই তিনটাকে একসঙ্গে বলা হয় কি? অর্থনীতি, ব্যক্তিগত অর্থনীতি। ব্যক্তিগত মানে নিজের ব্যক্তি। ওকে, ছোট পরিবারে, বড় পরিসর নয়, ছোট পরিবারে। চলো ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। ব্যক্তিগত অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় এক ব্যক্তি বা পরিবার ব্যবসা প্রতিষ্ঠান বা ছোট বাজারের ছোট অংশ নিয়ে আলোচনা করা হয়। যেমন ডিমান্ড, চাহিদা, প্রাইস নির্ধারণ, এগুলো বা সঞ্চয়, কোনো পরিবারের যে ইনকাম, কোনো পরিবারের ইনকাম, এটা ব্যক্তিগত অর্থনীতির মধ্যে পড়ে। ইনকাম, কোনো পরিবারের ইনকাম বা কোনো ব্যক্তির ইনকাম, কোনো ব্যক্তির এক্সপেন্ডিচার খরচ বা কোনো ব্যক্তির সেভিংস,
এগুলো সব হচ্ছে ব্যক্তিগত অর্থনীতির আন্ডারে পড়ে। অবশ্যই তোমরা এই তোমার যে এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখবে, এই এক্সাম্পলগুলো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সমষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়। একটা বৃহৎ পরিবেশরে যখন অর্থনীতি নিয়ে আলোচনা করে তখন তাকে ম্যাক্রো ইকোনমিক্স বলা হয়। যেমন একটি পুরো অর্থনীতিকে সমষ্টিগত দিক থেকে পর্যবেক্ষণ করে এটিকে আয় বা কর্মসংস্থান তত্ত্ব বলা হয়। আর হ্যাঁ, তোমার মাইক্রো ইকোনমিক্সকে প্রাইস থিওরি বলা হয়। এটা অনেকবার পরীক্ষাতে এসছে, এসএসসি সিজিএল এ মনে হয় 2024-এ এসেছিল, সিজিএল 2024-এ এসেছিল, সিজিএল 2024-এ এসেছিল এই কোশ্চেনটা, প্রাইস থিওরি। তাই এটা উল্লেখ করা আছে। যে যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে এগুলো সব তোমার পরীক্ষায় অনেকবার করে এসছে, তাই এগুলো দিয়েছে, র্যান্ডমলি আসে এইসব কোশ্চেনগুলো। ওকে, চলো। সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স, একে ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি বলা হয়। এর মধ্যে কি কি পড়ে? বড় পরিসরের মধ্যে পড়ে মানে কি, ইনফ্লেশন পড়ে। এক্সাম্পল, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি। আর তোমার কি পড়ে? বেকারত্ব পড়ে, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, বেকারত্ব, বেকারত্ব পড়ে। আর কি কি পড়বে এর মধ্যে? তোমার আসবে, হ্যাঁ, জিডিপি আসবে, জিডিপি, জিডিপি আসবে। আর কি কি আসতে পারে? তোমার ন্যাশনাল ইনকাম আসে, ন্যাশনাল ইনকাম আসে, মানে পুরো দেশের ইকোনমিটা এখানে ইনক্লুড করা হয়। ওকে, চলো। এটা এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে, তোমার সমষ্টিগত অর্থনীতি এটাকে জনক কাকে বলা হয়? জেম কেন্সকে বলা হয়, জে এম কেন্সকে বলা হয়, কেন্সকে বলা হয়। ওকে, চলো। আচ্ছা, জেমস কেন্সের একটা বইও আছে, সেটাও তোমরা নোটস করতে পারো, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট একে বলা হয়। ওকে, চলো নেক্সট। তারপর পুঁজিবাদী অর্থনীতি বা ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ইকোনমি, তুমি যে কোনো বলতে পারো। সত্যি কথা বলতে তোমার ইকোনমিতে বাংলা টার্ম খুব কম আছে, ইংলিশ টার্মগুলো অবশ্যই মনে রাখবে, কেননা ইংলিশ টার্ম এগুলোই আসে পরীক্ষাতে, সাধারণত ইংলিশ টার্মগুলোই আসে। চলো, পুঁজিবাদী অর্থনীতি। এই অর্থনীতি হলো এমন এক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানা বা বাজারের স্বাধীনতা বা লাভের উদ্দেশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ব্যক্তি লাভের কথাই ভাববে, সবসময় সবসময় লাভের কথা ভাববে। বাজারে তাদের স্বাধীনতা আছে, নিজেদের ব্যবসা নিজেরাই করবে, কীরকম দাম ঠিক করবে, কি করবে, সব নিজের উপর ডিপেন্ড করে। সরকার এর মধ্যে কোনো হস্তক্ষেপ করে না। সরকার একমাত্র সরকারের করে কি, তার রুলস রেগুলেশনটা বেঁধে দেয় যে এটাই করতে হবে, এটাই এরকম করতে হবে, এটা শুধু বলতে পারে। শুধু রুলস রেগুলেশন একটু হস্তক্ষেপ করে, না হলে প্রাইস নির্ধারণ, প্রাইস ডিটারমিনেশন, এ সমস্ত কিছু তোমার ব্যক্তি করে, তার নিজের ব্যবসা নিজে দেখে। যেরকম ছোট ছোট দোকান বা সমস্ত কিছু, এসব দোকানে যারা করে, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মধ্যে পড়ে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। এটা কোন দেশের মধ্যে পড়ে? এটা ইউএসএতে এই রকম অর্থনীতি দেখতে পাওয়া যায়। ওকে, চলো, এর মধ্যে সরকার কোনো হস্তক্ষেপ করে না। ওকে, সরকারের হস্তক্ষেপ থাকে না, সরকারের হস্তক্ষেপ থাকে না বললেই চলে, থাকে না। ওকে, চলো নেক্সট। সমাজতান্ত্রিক ইকোনমি। সমাজ মানে বুঝতে পেরেছো, সোশ্যালিস্ট ইকোনমি। সমাজ মানে হচ্ছে সরকার থাকবেই থাকবে, সরকার একে হস্তক্ষেপ করবে। সরকারের হস্তক্ষেপ এখানে সর্বোচ্চ হয়।
সরকারের নির্দেশ অনুযায়ী সম্পদের বন্টন হয়, উৎপাদন হয়, মূল্য নির্ধারিত হয়। ওকে, এটি এই রকম সামাজিক মালিকানা হয়। এতে কোনো কেউ এতে মানে নিজের মতো প্রাইস ঠিক করতে পারে না, সংস্কার সমস্ত কিছু তৈরি করে দেয়। ওকে, যেমন উত্তর কোরিয়া বা প্রাক্তন ইউএসএসআর। ওকে, চলো নেক্সট। মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি। যে অর্থনীতি ব্যবস্থায় উৎপাদন, বন্টন ও বিনিয়োগের দায়িত্ব সরকার ও ব্যক্তি উভয়ের মধ্যে ভাগ করা হয় তাকে মিশ্র ইকোনমিক্স বলা হয়। যেমন মিশ্র মানে কি, সোশিয়ালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট দুটো মিক্সড আছে, বোধ আছে এতে। ওকে, তার জন্যই মিশ্র ইকোনমি। এতে সরকারের কিছু হাত থাকে, কিছু ব্যক্তিগত থাকে, দুজনই মিলে এখানে করে। ওকে, তার জন্য একে মিশ্র ইকোনমি বলা হয়। যেমন মিশ্র ইকোনমিক্সের মধ্যে যেমন কি পড়ে, ভারতের ইকোনমি, আমাদের ইন্ডিয়ান ইকোনমি, পরীক্ষাতে আসে ইন্ডিয়ান ইকোনমিক্স ইজ আ মিক্সড ইকোনমি। ওকে, ইন্ডিয়ান ইকোনমি, তোমার বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ ফ্রান্সের ইকোনমিক্স হচ্ছে মিক্সড ইকোনমি। চলো, আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো বোঝার প্রবলেম থাকে অবশ্যই তোমরা ভিডিও বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট বক্স অল টাইম ওপেন আছে। আর যদি তোমাদের কোনো ক্লাস রিলেটেড ডাউট থাকে সেটাও তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সবসময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং তোমাদের ক্লাসটা কেমন পছন্দ হয় তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো, ভালো খারাপ সমস্ত দিক কমেন্ট করতে পারো। চলো নেক্সট, অর্থনীতির ক্ষেত্র শোনো, সেক্টর অফ ইকোনমি। মূলত অর্থনীতির ক্ষেত্রকে 3 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে কি আছে, প্রাইমারি সেক্টর আছে, সেকেন্ডারি সেক্টর আছে, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর আছে। প্রাইমারি সেক্টরের মধ্যে কি পড়ে, যেটা প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে, যেটা সরাসরি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে তাকে প্রাইমারি সেক্টর বলা হয়। ওকে, প্রাইমারি সেক্টর হচ্ছে, ডেফিনেশনটা দেখে নাও, প্রাথমিক ক্ষেত্রে অর্থনীতির সেই অংশ যেখানে প্রকৃতির সম্পদ থেকে সরাসরি পণ্য উৎপাদন করা হয় এবং যেখানে প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করা হয়। এর মধ্যে কি কি পড়ে, কৃষিকাজ পড়ে, কৃষিকাজ, মাছ বা মৎস্য চাষ বা খনিতে যারা কাজ করে, কয়লা উত্তোলনের কাজ, খনিজ পদার্থ উত্তোলন যারা কাজ করে, কয়লা উত্তোলন বা সোনা খনিতে যারা কাজ করে, সেগুলো প্রকৃতির সঙ্গে যারা যুক্ত আছে। আর তোমার এর সঙ্গে আর কি কি যুক্ত হতে পারে, তোমার বনজ সম্পদ, পশুপালন এগুলো এর সঙ্গে যুক্ত হয় প্রাইমারি সেক্টরের সঙ্গে। প্রাইমারি সেক্টরকে বলা হয় ভারতের মেরুদণ্ড, ভারতের অর্থনীতির মেরুদণ্ড, ভারতের ইন্ডিয়ান ইকোনমি, বোন অফ ইন্ডিয়ান ইকোনমিকের তোমার বোন বলা হয়। মানে তোমার ভারতের অর্থনীতির মেরুদণ্ড একে বলা হয়, ভারতের অর্থনীতির মেরুদণ্ড। একে রেড কালার জব বলা হয়। প্রাথমিকত রেড কালার জব বলা হয়। এতে ভারতের সব থেকে বেশি সংখ্যক মানুষ এর সঙ্গে যুক্ত আছে। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের লেবার পাওয়ার এখানে সবচেয়ে বেশি মানুষ আছে। এখানে কত পার্সেন্ট মানুষ আছে গো, এখানে মানুষ আছে 54.6% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছে, মানে প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত আছে। আর জিডিপিতে এর কন্ট্রিবিউশন কত জানো, সব থেকে বেশি পার্সেন্ট মানুষ এখানে যুক্ত আছে আর সব থেকে কম জিডিপিতে কন্ট্রিবিউশন এখানে আছে। জিডিপিতে এর কন্ট্রিবিউশন কত আছে, 14.39% জিডিপিতে এর কন্ট্রিবিউশন আছে। ওকে, চলো নেক্সট। এই ডেটাগুলো অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে কি আসুক না আসুক এখান থেকে কোশ্চেন পাবেই পাবে। আর তোমার সেকেন্ডারি সেক্টর বা অপ্রধান ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টরের মধ্যে হলো অর্থনীতির সেই খাত যেখানে
কাঁচা মালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরি করা হয়। কাঁচা মাল থেকে নতুন পণ্য তৈরি করা হয়। এখানে একে উৎপাদন খাত বা শিল্প খাত বলে। এর মধ্যে কি কি পড়ে? তোমার ইন্ডাস্ট্রিয়াল সমস্ত শিল্প পড়ে, সেটা কুটির শিল্প হতে পারে, বৃহৎ শিল্প হতে পারে। এটা তোমার অপ্রধান ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। একে তোমার ব্লু কালার জব বলা হয়, ব্লু কালার জব বলা হয়, ব্লু কালার জব বলা হয়। একে ইকোনমির ব্যাকবোন বলা হয়, মানে অর্থনীতির মেরুদণ্ড একে বলা হয়। সেটাকে কি বলা হয়? ভারতের অর্থনীতির মেরুদণ্ড, আর এটাকে অর্থনীতির মেরুদণ্ড। এটা মনে রাখবে, অর্থনীতির মেরুদণ্ড, আর সেটা ভারতের অর্থনীতির মেরুদণ্ড, মানে প্রাইমারি সেক্টরটা অর্থনীতির মেরুদণ্ড, এটা ভুল করবে না। ওকে, একে অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। আর জিডিপি মানে 2011 সালে তোমার সেন্সাস অনুযায়ী জানা যায় যে এতে লেবার পাওয়ার কত আছে, এখানে কত সংখ্যক মানুষ যুক্ত আছে। এখানে মানুষ যুক্ত আছে 24.3% মানুষের সঙ্গে যুক্ত আছে, 24.3% মানুষ যুক্ত আছে। আর জিডিপিতে এর ভূমিকা রয়েছে কত আছে? জিডিপিতে ভূমিকা রয়েছে জিডিপিতে এর ভূমিকা রয়েছে 31.46%, 31.46% হচ্ছে জিডিপিতে এর ভূমিকা রয়েছে। আচ্ছা, সহজ করে একটু বুঝি তো। তোমার প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, এই তিনটা সেক্টরের মধ্যে ধরো তুমি ধান চাষ করেছো, ধান চাষ করে সেখান থেকে ধান উৎপাদন করেছো, ধান উৎপাদন করে কলে সেটাই পেশাই করেছো। যারা ধান উৎপাদন করছে, যারা ধানটা উৎপাদন করছে, তারা হচ্ছে প্রাইমারি সেক্টর, প্রথম প্রাইমারি সেক্টর, প্রাইমারির মধ্যে পড়ে, তারা প্রাইমারির মধ্যে পড়ে। আর যারা এই কলে এসে যারা কাজ করছে, এই কলে এসে পেশাই করে চাল উৎপাদন করছে, চাল উৎপাদন করছে, কলে পেশাই করে চাল উৎপাদন করছে, কলকারখানায় যারা কাজ করছে, তারা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। আর যারা বিক্রি করছে, দোকানে যারা বিক্রি করছে, তারা টারশিয়ারির মধ্যে পড়ে, তারা টারশিয়ারির মধ্যে পড়ে। ওকে, পরিষেবা ক্ষেত্র বা টারশিয়ারি ক্ষেত্র, টারশিয়ারি ক্ষেত্র হলো অর্থনীতির সেই কাজ যেখানে সরাসরি পণ্য উৎপাদন করা হয় বরং সেবা প্রদান করা হয়, তাই একে সার্ভিস সেক্টরও বলা হয়, একে সার্ভিস সেক্টর বলা হয়। এটা সর্বদা অদৃশ্য হয়। এটা পরিবহন যোগ, এটার মধ্যে কি কি পড়ে? পরিবহন পড়ে, যোগাযোগ পড়ে, ব্যবসা বাণিজ্য পড়ে, ব্যাংক, বিমা, শিক্ষাক্ষেত্র এর মধ্যে পড়ে। ওকে, এই এক্সাম্পলগুলো মনে রাখবে। আর একে বলা হয় হোয়াইট কালার জব, হোয়াইট কালার জব, হোয়াইট কালার জব একে বলা হয়। ওকে, 2011 সেন্সাস অনুযায়ী, 2011 সেন্সাস অনুযায়ী এদের কত পার্সেন্ট লোক থাকে, লেবার পাওয়ার কত থাকে? তোমার লেবার পাওয়ার এখানে থাকে 21.1% লোক এখানে থাকে। আর তোমার জিডিপিতে কন্ট্রিবিউশন কত আছে? জিডিপিতে কন্ট্রিবিউশন আছে এর 54.15%, 54, সব থেকে বেশি জিডিপিতে কন্ট্রিবিউশন আছে মানে টারশিয়ারি ক্ষেত্রে। আর সব থেকে কম মানুষ এখানে কাজ করে। ওকে, সব থেকে কম মানুষ এখানে কাজ করে। চতুর্মুখী ক্ষেত্র বা কোয়াটারনারি সেক্টর, কোয়াটারনারি সেক্টর হলো অর্থনৈতিক জ্ঞানভিত্তিক খাত বা নলেজ বেস সেক্টর, একে বলা হয় বুদ্ধিভিত্তিক খাত বা ইন্টেলেকচুয়াল সার্ভিস, ইন্টেলেকচুয়াল সার্ভিস। ওকে, চতুর্মুখী ক্ষেত্র এর মধ্যে কি কি পড়ে? চতুর্মুখী ক্ষেত্র বা কোয়াটারনারি সেক্টরের মধ্যে পড়ে প্রযুক্তিগত, তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছে সেগুলো, তারা বা গবেষণা যারা করে, গবেষণা, গবেষণা করে, পরামর্শ যারা দেয়, পরামর্শ যারা দেয়, ডেটা অ্যানালাইসিসে যারা কাজ করে, ডেটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস যারা কাজ করে, এই সমস্ত খাদের মধ্যে পড়ে। আর লাস্ট হচ্ছে
পঞ্চমুখী ক্ষেত্র বা কুইনারি সেক্টর। পঞ্চমুখী ক্ষেত্র হলো অর্থনীতির সেই খাত যেখানে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বমূলক সেবা দেওয়া হয়। একে শীর্ষ পর্যায়ের খাতও বলা হয়। অবশ্যই শীর্ষ পর্যায়ের খাত বলা হয়। এর মধ্যে কারা কারা থাকে? এর মধ্যে কুইনারি সেক্টরের মধ্যে থাকে তোমার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা থাকে। উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ওকে, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা এবং যে কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির সিইও বা কোনো বড় বড় সংস্থার তোমার বড় বড় সংস্থার যে প্রধান যারা থাকে তারা হচ্ছে পঞ্চমুখী ক্ষেত্রের সঙ্গে যুক্ত। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝার কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো নেক্সট, বেসরকারি পণ্য বা প্রাইভেট গুডস। ব্যক্তিগত মালিকানা থাকে, মূলত বাজারে বিক্রি হবে, অর্থাৎ দাম দিয়ে কিনতে হয়, যেমন জামা কাপড়, গাড়ি ঘোড়া, এগুলো সব। রিবেলাস, একজন যদি নেবে অন্যজন কম পাবে। এগুলো এক্সক্লুডেবল, মানে যে কিনবে সে ব্যবহার করবে। অর্থাৎ তুমি একটা বাজার থেকে একটা আম কিনেছো, সেই আমটা তুমি কিনেছো, তুমিই খাবে, অন্য কেউ খেতে পারবে না। এই ব্যাপার হচ্ছে যে ফেলো করি মাখো তেলের মতো অবস্থা। পয়সা দেবে তো ব্যবহার করবে, না তো ফটো চাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। বেসরকারি পণ্য বা প্রাইভেট গুডসের মধ্যে কি ব্যক্তিগত কোনো মালিকানা থাকে না, মূলত বাজারে বিক্রি হয়, অর্থাৎ দাম দিয়ে এগুলো কিনতে হয়। খামার খাবার, জামা কাপড়, গাড়ি ঘোড়া, এগুলো সব। রিবেলার, যদিও একজন নেবে অন্যজন কম পাবে, এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে। আর এক্সক্লুডেবল, যে কিনবে সে ব্যবহার করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। সার্বজনীন দ্রব্য, মানে বুঝতে পেরেছো, সবাই ব্যবহার করবে, সবার জিনিস, পাবলিক গুডস, সবাই ব্যবহার করতে পারবে, ব্যক্তিগত মালিকানা নেই, এটি নন এক্সক্লুডেবল, অর্থাৎ তুমি ব্যবহার করছো অন্যজনও ব্যবহার করতে পারবে, মানে তুমি ব্যবহার করলে অন্যজনের কম পড়বে না, এরকম ব্যাপার। যেমন তোমার রাস্তায় তুমি যাচ্ছ, তুমি চলছো, অন্যজনের কি কম পড়ছে? বা স্ট্রিট লাইটের যে লাইটে তোমরা পড়াশোনা করো, এই সরি পড়াশোনা বলেছে, স্ট্রিট লাইট যে থাকে, স্ট্রিট লাইটে যখন তুমি লাইটটা ব্যবহার করলে অন্যজন কি সেটা ব্যবহার করতে পারে না? এরকম তো হয় না। এটা হচ্ছে সার্বজনীন দ্রব্য বা প্রাইভেট গুড, পাবলিক গুডস। ওকে, একজন ব্যবহার করলে অন্যজনের জন্য কমে না, এটি নন রেবেলাস। সাধারণ সরকার এগুলো সরবরাহ করে, এগুলো বাজারে বিক্রি করলে খুব কম প্রফিট হয়। যেমন এর মধ্যে কি কি পড়ে? রাস্তা, ফায়ার সার্ভিস, স্ট্রিট লাইট, জাতীয় প্রতিরক্ষা প্রভৃতি। ওকে, চলো আজকে এইটুকু। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো তোমরা। যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমাদের কেমন কেমন ক্লাস লাগবে সেরকম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, বাই বাই।